আপনাদের শুভেচ্ছা জানিয়ে গ্রামীণফোন আজকের সংবাদপত্রের আজকের আয়োজন শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, 50 কোটি টাকার জাল নোট কোরবানির হাতে। জেলা পরিষদ নির্বাচন হবে নির্দলীয়, নতুন প্রতীকে ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে ভোট। মানব জমিন, মিরপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত 1, আহত 2 পুলিশ কর্মকর্তা। আমাদের সময়, ইয়াবা দিয়ে ফাঁসাচ্ছে পুলিশ, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা, মাসুদুর রহমান ডিসি-ডিএমপি। সকালের খবর, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন না মীর কাসেম, যে কোনো সময় ফাঁসি। জয় দিন, 200 কোটি মানুষ জিকা ঝুঁকিতে। ভোরের কাগজ, জালনোর চক্র, অজ্ঞান পার্টির 19 জন গ্রেপ্তার। ঈদুল আজহা 13 সেপ্টেম্বর। আমাদের অর্থনীতি, জঙ্গি ইস্যুতে দুশ্চিন্তা কমেছে সরকারের। দৈনিক দিনকাল, সীমান্তে হত্যাকাণ্ড চলছেই। দৈনিক সংগ্রাম, বাংলাদেশের ব্লক থেকে মিয়ানমারের গ্যাস তুলে নেওয়ার আশঙ্কা, সমুদ্রের তেল গ্যাস অনুসন্ধান শুরু করতে পারেনি পেট্রোবাংলা। দৈনিক করতোয়া, সুপারি পান দিয়ে চলে প্রাথমিক আপ্যায়ন। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, বিগ ডিপোজিটস, অ্যাকাউন্টস বাউজ ইন ব্যাংকস। শিরোনামগুলো দেখলাম সংবাদপত্রের। তো আজও যেটি হয়েছে, রাতের বেলাতেই একটি অভিযান হয়েছে মিরপুরের একটি জঙ্গি আস্তানা বলে পরিচিত জায়গায়। তো সেখানে একজন নিহত হয়েছেন এবং আমরা দেখেছি যে থানা পুলিশের অভিযানে রূপনগর থানার ওসি সহ 3 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। দেখেন, হলিয়া টিভির ঘটনার পর থেকে সারা দেশের মানুষের মধ্যে জঙ্গি নিয়ে একটা অবস্থান, একদম শক্ত অবস্থান নেওয়ার পক্ষে জনমত গড়ে উঠেছিল। আমরা এরপরে যেটি দেখেছিলাম, পরবর্তী মিরপুরে যে ঘটনাটি ঘটেছিল এবং নারায়ণগঞ্জে যে ঘটনা ঘটল, তারই ধারাবাহিকতা আমি মনে করি মিরপুরের আজকের ঘটনাটি। রূপনগরের আজকে যে ঘটনাটা ছিল সেটার সঙ্গে আপনি যদি আমরা মিরপুরের এর আগে যদি আপনি মিল কতটুকু আছে কিনা সেটা পরে দেখা যাবে। আবার নারায়ণগঞ্জের ঘটনাটা আমরা দেখতে পাই, কিন্তু জনমত সবচেয়ে সোচ্চার ওই জায়গাটুকুতে যে জঙ্গিবাদের বিরুদ্ধে শক্ত একটা অবস্থান নিতে হবে। কারণ যদি বাংলাদেশের অস্তিত্বকে আপনি টিকিয়ে রাখতে চান, বাংলাদেশ শব্দটিকে আগামীর পথে চলতে দিতে চান, বিশ্বের আমাদের মর্যাদার আসন অবস্থান রাখতে চান, আমি মনে করি এখন যে বর্তমান প্রক্রিয়া শুরু হলো এটি বহাল থাকুক। কিন্তু পাশাপাশি আমাদের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। আমার শিক্ষা ক্ষেত্রে আপনি জঙ্গিবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রচারণা এবং মোটিভেশন তৈরি করতে হবে। যে শিক্ষকরা দায়িত্বে ছাত্রদেরকে আগামী পথে পথ চালানো শেখানোর দায়িত্বে, তাদেরকেও শেখাতে হবে, তাদেরকে জানাতে হবে জঙ্গিবাদের বিপক্ষে কি করে সোচ্চার করে গড়ে তোলা যাবে আমার যে ছাত্রছাত্রীদেরকে। আপনি যদি আসেন, শুধু তাই নয়, আমি মনে করি যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি জঙ্গিবাদের বিরুদ্ধে একটা সচেতনামূলক কার্যক্রম গ্রহণ না করা হয়, তো সাময়িক অভিযানগুলো হয়তো এখন সাময়িকভাবে পজিটিভ, সাময়িকভাবে আমরা একটা জায়গা দেখতে পাবো। আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমি এর আগের দিন আপনার অনুষ্ঠানে বলেছিলাম, একটা সময় ছিল আমাদের শিল্পের একটা সংস্কৃতির চর্চা ছিল, গ্রাম বাংলাতে ছিল, শহরে ছিল। শহরে আমরা দেখতাম আপনার শহীদ মিনার মাসের পর মাস একটা সংস্কৃতির চর্চা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকে ঘিরে একটা সংস্কৃতির চর্চার একটা জায়গা ছিল। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো একটা সংস্কৃতির একটা প্রাণ কেন্দ্র ছিল। ডাকসু কিংবা ছাত্র সংসদগুলোকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে একটা উচ্ছ্বাস ছিল। এই জায়গাগুলো আমাদের থমকে দাঁড়িয়েছে। গ্রামে গঞ্জে এখন একটা সময় আমরা ছোটবেলা দেখেছিলাম যে সারা রাত ধরে একজন মানুষ যাত্রা গান শুনে ভোরবেলা নামাজ পড়ে আবার ঘরে ঢুকছে। এটা ছিল সংস্কৃতি, এটাই আমাদের বাংলাদেশের বাঙালি ট্র্যাডিশন। সেই জায়গাতে আমার মূল সাংস্কৃতিক ধারাকে যদি ফিরিয়ে আনতে না পারি, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে শক্তিশালী ভাবে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে না পারি, আমাদের সর্বস্তরে আপনি দেখেন একটা সময় আমরা মনে করতাম যে যারা মাদ্রাসাতে পড়ে তারা জঙ্গির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, কিন্তু এবার হলিয়া টিভির ঘটনা আমাদের সেই ধারণাকে ভুল প্রমাণিত করলো যে সমাজের যে কোনো পর্যায়ের মানুষ, যে কোনো সোসাইটির মানুষ জড়িয়ে পড়তে পারে এই ধরনের ভুল পথে, শুধুমাত্র ভুল একটা মানুষদের দ্বারা পরিচালিত হয়ে। আজকে জঙ্গিদেরকে কি বোঝানো হচ্ছে? তাদেরকে ধর্মীয় একটা উন্মাদনা তৈরি করা হচ্ছে, তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে তুমি বেহেশতে যেতে পারবে, সেখানে হুড়পুরিরা তোমার অপেক্ষা আছে। এই যে একটা মিথ্যা প্রপাগান্ডার মধ্যে দিয়ে
আর ইসলাম একটা শান্তির ধর্ম, ইসলামের পক্ষে সঠিক ধারা থাকার পক্ষে সারা পৃথিবীতে। আজকে মুসলমানদের ইমেজকে যে ক্ষুণ্ণ করা হচ্ছে, আজকে বাংলাদেশে যে কোনো নাগরিক যখন এখন বহির্বিশ্বে যায় তখন বিমানবন্দরে তাকে অনেক বেশি হেনস্থার শিকার হতে হয়। শুধু তাই নয়, সারা পৃথিবীতে মুসলমানদের যে আজকে সংকটটা তৈরি করা হচ্ছে এটা এই জঙ্গিবাদদের কারণে। আমরা বাংলাদেশটাকে আমাদের একটা সবসময় বাংলাদেশ একটা সুপিরিজমের একটা কান্ট্রি। বাংলাদেশে আমরা যদি ইসলামের প্রথম ইতিহাস দেখি, আপনি সেখানে দেখতে পাবেন বিভিন্ন দেশ থেকে, আরব দেশগুলোতে সুফিরা সাধকরা এসে আমাদের এখানে ইসলাম প্রচার করেছিলেন। সেই ইসলাম প্রচারের মধ্যে আমরা সুফিবাদের যে জায়গাগুলো দেখতে পাই, সেখানে ধরুন সঙ্গীত ছিল, সেখানে সংমিশ্রণ ছিল, সেখানে কৃষ্টি সংস্কৃতির কথা কিন্তু ধ্বংস করে দেওয়া হয়নি। তো সেই জায়গাটুকুর মধ্যে বলিষ্ঠ থাকার কারণে আমি একটা আশাবাদ রাখতে চাই এই জায়গাতে যে আমরা আমাদের এই সুফিজমের এই জায়গা থেকে বাংলাদেশের ইসলামকে নিয়ে যে বিভ্রান্তি যে রেস্টুকু সেটা থাকবে না। বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন, কারণ আমরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। এই স্বপ্নের জায়গাটুকু থেকে আমরা সরে আসি নাই, আমাদের সেটি ধরে রাখতে হবে। আর জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার যে শক্ত অবস্থান সেটি অব্যাহত রাখতে হবে এবং দলমত নির্বিশেষে সবাইকে একটা ঐক্যবদ্ধ অবস্থানে এখানে আসতে হবে। এখানে কোনো আলাদা কোনো অবস্থান থাকবে না। হলিয়া যেন আমাদেরকে শিখিয়েছে এই জায়গাতে কার কি মত সেটা আলাদা কথা, কিন্তু ঐক্যবদ্ধ অবস্থানে সবাই থাকতে হবে। যারা জঙ্গিবাদের পক্ষে থাকবেন তাদেরকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে, তার বাংলাদেশের মানুষ এখন জঙ্গিবাদের বিরুদ্ধে একটা জনমত আমরা দেখতে পাই। তো ওই জায়গাটুকুতে কিন্তু একই সঙ্গে পুলিশের অভিযান কিন্তু আমি মনে করি সাময়িক বিষয়। দীর্ঘমেয়াদী প্রক্রিয়াগুলো সমাজের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের মধ্যে তৈরি হতে হবে। দীর্ঘমেয়াদী মোটিভেশন গুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় তৈরি করতে হবে। যদি আমার কাছে মনে হয় যে ছাত্র সংসদগুলো ফ্রি দেওয়া হলে আপনি জঙ্গিবাদের বিপক্ষে একটা শক্ত অবস্থান তৈরি হবে, তাহলে সেটাই করতে হবে। যদি মনে হয় যে আমাদের ছাত্র সংগঠনগুলোকে আমরা একটা সংস্কৃতির চর্চার মধ্যে আবার আগের মতো জাগ্রত করতে পারি, আবার টিএসসি আগের মতো একটা প্রাণকেন্দ্র হবে, আমার শহীদ মিনার একটা সংস্কৃতির চর্চার একটা প্রাণকেন্দ্র হবে, সেই জায়গাগুলোকে আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটি থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে সেভাবে একটা সবাইকে সামনে নিয়ে আসতে হবে। এবং না আমরা আপনি কিন্তু দীর্ঘমেয়াদী যদি পরিকল্পনা গ্রহণ না করেন, তো একটা সাময়িক আপনি অভিযান করলেন, আরেকটা করলেন, আবার তৈরি হলো না, চিরস্থায়ীভাবে বন্ধ করার চিন্তা করতে হবে আমাদেরকে। আমরা আরেকটি শিরোনাম রয়েছে, এটিও প্রধান শিরোনাম, সেটি হচ্ছে যে ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন না, সে কারণে যে কোনো সময় তার ফাঁসি কার্যকর হবে। দেখুন, আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল। আদালত কর্তৃক সর্বোচ্চ শাস্তি তার মৃত্যুদণ্ড দণ্ডিত হওয়ার কারণে বাংলাদেশ সকল মানুষের মধ্যে পজিটিভ একটা জায়গা তৈরি হলো। এই কারণেই যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতা আসে 2008 সালে, তো সেই সময় তাদের একটা ইলেকশন অঙ্গীকার ছিল। সেই অঙ্গীকারটা কি ছিল যে আমরা যদি ক্ষমতা আসি আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করব। আওয়ামী লীগের একটা ইলেকশন কমিটমেন্ট বাস্তবায়নের জন্য এবং মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী প্রত্যেকটা মানুষ এই কারণে আনন্দিত যে যুদ্ধ অপরাধীদের বিচার অনেক বিলম্ব হলো, আজকে সফলভাবে সম্পন্ন হওয়ার পথে। দ্বিতীয়ত হলো কোন ক্ষেত্রে মীর কাসেমের ক্ষেত্রে যেটি ঘটেছিল সেটা একটা মানুষের আশঙ্কা ছিল যে বিচার বিভাগ বা অন্য ক্ষেত্রে কোনো মহল দ্বারা প্রভাবিত হয় কিনা। আমাদের বিচার বিভাগ স্বাধীন এবং সার্বভৌম, আমাদের বিচার বিভাগ সঠিকভাবে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে পারে। মীর কাসেমের রায়ের মধ্যে সেটি আবারও প্রমাণ হলো। এখানে বিচার বিভাগকে কটাক্ষ করার যারা বক্তব্য রাখেন, আমি মনে করি তারা এখানে অযৌক্তিকভাবে অকারণে এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন। প্রথমত হলো বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, আমরা একটা অসাম্প্রদায়িক চিন্তার থেকে যে অবস্থান, সেই জায়গাটুকুতে যদি থাকতে হয়, সেখানে আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে যদি আপনি ধরে রাখতে হয়, এবং আমি মনে করি এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে আইনের পথ আরো সুগম হবে। এই কারণেই হবে যে বাংলাদেশকে আগামী দিনে আমরা যদি একটা শক্তিশালী দেশ হিসেবে দেখতে চাই, তাহলে আমার ৭১ প্রশ্নে সবাইকে একটা জায়গায় আসতে হবে। 19৭১ আমার অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন। 19৭১ যারা সেই দিন আমার স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ছিল, তাদের বিচার প্রক্রিয়া একটা পার্ট। কারণ তারা শুধু বিরুদ্ধে ছিল না, তারা নানা রকম হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ছিল, তারা হত্যাকাণ্ডে নিজেরা জড়িত ছিল এবং উৎসাহ দিয়েছিল। তারা রাজাকার বাহিনী প্রতিষ্ঠিত করেছিল, তারা আলবদর বাহিনী প্রতিষ্ঠিত করেছিল। তো এই চক্রটি বিচার হবে, এটা তো ঐতিহাসিক ভাবে একটা অবস্থান ছিল। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কি দেখি, এখনো দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের এখনো রুয়ান্ডা ট্রায়ালের কথা আমরা জানি। এখনই আপনার ধরেন জার্মানিতে এখন ধরে ধরে বিচার করা হচ্ছে। পৃথিবীর অনেকগুলো দেশে যুদ্ধ অপরাধের দায় বিচারের ঘটনা একটা বাংলাদেশে নতুন হচ্ছে, বিষয়টি তা নয়। বাংলাদেশ বরং আমরা অনেক বিলম্ব শুরু করলাম, এবং আমাদের অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের যে প্রক্রিয়াটা, আমি মনে করি একটা ঐতিহাসিক অংশীদার আমরা সারা পৃথিবীতে যেভাবে দেখতে পাই, আপনার নুরেমবার্গ ট্রায়াল থেকে শুরু করে রুয়ান্ডা ট্রায়াল পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্পন্ন হয়। বাংলাদেশে বরং সেখানে কিন্তু যুদ্ধ অপরাধীদের
কোন রকম তাদের আত্ম অবস্থান সমর্থন করার সুযোগ দেওয়া হয়নি। বাংলাদেশে সেইটুকু দেওয়া হয়েছিল। তো সেই জায়গাটুকু আইনের প্রতি আমরা যে একটা পথ পরিক্রমা তৈরি হলো, আমি মনে করি এটা অব্যাহত থাকবে এবং একটা পর্যায়ে গিয়ে আমরা আমার মুক্তিযুদ্ধের চেতনায় মানুষ বিশ্বাস করতে পারবে যে না, যে প্রক্রিয়া 71 সালের যে স্বপ্নটুকু ছিল সেই স্বপ্ন যারা দুলিশ্বাসকারী ছিলেন সেই স্বপ্নকে তারা ধ্বংস করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে একটা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান হিসেবে বলতে চাই যে আমি একটা সঠিকভাবে বাংলাদেশ মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে এটি আরেক ধাপ অগ্রসর হলো। শিরোনাম রয়েছে যে 13 সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা হবে, কি পাশাপাশি এই শিরোনাম রয়েছে যে কোরবানিকে ঘিরে বাজারে 50 কোটি টাকার জাল নোট এর মধ্যেই পাওয়া যায়। এখানে দুটি বিষয় আছে। কোরবানটা যখন আমাদের আসে, প্রথমত হলো গরু আসা না আসা একটা বড় বিষয় থাকে, আরেকটা হলো যে আপনার ধরেন জাল নোটের বিষয়টুকু থাকে, প্রতারকদের একটা অবস্থান তৈরি হয়। সারা পৃথিবীতে দেখেন যখন একটু ঈদ উৎসব হয় বা সারা পৃথিবীতে যখন যে কোনো উৎসব, আমরা আমাদের ঈদ উৎসব, কিন্তু অন্যান্য দেশে বড়দিনের উৎসব থাকে বা অনেক কিছু থাকে, অনেক দিন ফেস্টিভ্যাল গুলো থাকে, এই উৎসবগুলো ঘিরে তারা কিন্তু সবসময় একটা ছাড় দিয়ে থাকে যে তাদের মূল্য হ্রাসের ঘটনাগুলো থাকে। আপনি দোকানে যাবেন, সেখানে জামা কাপড়ের মূল্য হ্রাস দিয়ে দেওয়া হয়, আপনি কাপড় চোপড় কিনেন না, যাই কিনেন না কেন, কিংবা সেই সময় কেউ কাউকে ঠকানোর চিন্তাও করে না। একমাত্র দেশ আমার কাছে মনে হয় বাংলাদেশ, যে মানুষ চিন্তা করে এই সময় কত বেশি কে কাকে ঠকাতে পারবে একটা উৎসবকে ঘিরে। আপনি শুধু কোরবানির ঈদকে ঘিরে নয়, অন্যান্য আপনি আমাদের যে ঈদগুলো থাকে, রোজার ঈদের সময় আমরা একরকম প্রক্রিয়া দেখি, কোরবানির ঈদকে একরকম প্রক্রিয়া দেখি, জাল নোট চক্র জাল নোট ছড়িয়ে দেয়। আরেক গ্রুপ হয় মলম পার্টি বের হয়, আরেক গ্রুপ বের হয় যে গ্রামের বাড়িতে চলে যাবে, সেই সময় এই বাড়িটা কিভাবে লুট করবে। এই সময় আইন প্রয়োগকারী সংস্থাকে অনেক বেশি সতর্ক থাকতে হয়। আমরা আশা করবো এইবার ঈদের ক্ষেত্রে তাই থাকবে, কারণ একদিক থেকে এবারে একটা গরুর সংকটে আশঙ্কা করা হচ্ছে, কারণ সীমান্তের যে একটা অবাধ একটা অবস্থান ছিল সেটি এখন নেই। সীমান্ত আগে খোলা থাকতো, একটা অবস্থান থাকতো, বিশেষ করে একটা ছাড় দেওয়া হতো, কিংবা গরু যারা বৈধ অবৈধ দুই পথে যখন আনতেন সেই সুযোগটা অনেক বেশি প্রসারিত ছিল। এখন কিন্তু সেটুকু নেই। সেটুকু না থাকার কারণে যেটি হচ্ছে তাহলে আপনি ধরেন আমার গরুর বেচাকেনার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে। তাহলে একটা পজিটিভ সাইড এখানে যেটি দেশীয় গরুগুলোর মার্কেট এখানে আমরা দেখতে পাই। আবার এই যে আপনি যেটা বলছিলেন মানুষকে ঠকানোর পদ্ধতি, মোটা তাজাকরণের যে ওষুধগুলো ব্যবহার করা হয় এবং সেই প্রক্রিয়া মানুষের স্বাস্থ্যের জন্য কতটা হুমকি স্বরূপ সেটা কিন্তু কেউ বিবেচনায় নেন না। এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ডক্টররা যেটা বলছেন সেটা হলো যে এই মোটা তাজাকরণ প্রক্রিয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। আমার কাছে মনে হয় এই জায়গাটুকু না ঠকানোর চিন্তাটা থাকবে। আর একটা আইন প্রয়োগকারী সংস্থাকে আরো কঠোর দৃষ্টি এই কারণে রাখতে হবে, কারণ একদিক থেকে আমরা একটা জঙ্গিবাদ একটা বড় ইস্যু আইন প্রয়োগকারী চ্যালেঞ্জ আইন প্রয়োগকারী সংস্থার জন্য, এটার সঙ্গে সঙ্গে ঈদকে ঘিরে বিভিন্ন রকম চক্রগুলো যারা মলম পার্টি কিংবা জাল নোট চক্র কিংবা অন্যান্য ক্ষেত্রে মাদকের বেচাকেনা এসব বেড়ে যায়, অন্যান্য ক্ষেত্রে অনেকগুলো সমস্যা তৈরি হয়। তো সেই জায়গাগুলোতে আইন প্রয়োগকারী সংস্থার জন্য ডিউটির পরিমাণ বাড়বে এবং আমরা তাদের সক্ষমতার যে জায়গাটুকু আমরা আশা করবো এখানে তারা আরো মনোযোগী হবেন। তো এই মনোযোগী যদি তারা হন তাহলে এই সমস্যা তৈরি হবে না এবং মানুষ একটা স্বস্তির মধ্যে থাকতে পারবে। জিকা ভাইরাস নিয়ে শিরোনাম রয়েছে। আমরা এর আগে আমরা খবরে দেখেছি, বিদেশি গণমাধ্যমে এসেছে যে সিঙ্গাপুরে বাংলাদেশি কয়েকজন আক্রান্তকে পাওয়া গেছে এবং সেই জন্য আমাদের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এ নিয়ে আমরা আজকে স্বাস্থ্যমন্ত্রীকে বিমানবন্দর পরিদর্শন করতে দেখেছি, সেই শিরোনাম রয়েছে। দেখেন, স্বাস্থ্যমন্ত্রী বিমানবন্দর শুধু পরিদর্শন করলে হবে না, এবার প্রয়োজনীয় ব্যবস্থাটা গ্রহণ করতে হবে। আমরা যখন উৎকণ্ঠাগুলো প্রকাশ করবো আমার সক্ষমতাটাও বাড়াতে হবে একসঙ্গে। জিকা ভাইরাস প্রতিরোধের জন্য আমি মনে করি আমাদের ডাক্তারদেরকে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরেকটু সতর্ক পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে করে বাংলাদেশ থেকে কেউ জিকা ভাইরাস বহন করে নিয়ে যাওয়া নাও যেতে পারে। আবার আমরা এখানে কি করে কোন ধরনের মেডিকেশনের মধ্য দিয়ে একটা সংকটটা নিরসন হতে পারে সেটার দিকে আমি মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রত্যেকটা সেক্টরের যে খাতগুলি রয়েছে স্বাস্থ্য বিভাগ তার সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে। প্রয়োজনে আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে যারা বিদেশ যাবেন তাদের পরীক্ষা করানো যেতে পারে, যে ঠিক আছে স্পর্শকাতর একটা বিষয় কিংবা বিপদ যাওয়া এই তাহলে হলো কি বাংলাদেশের যে দুর্নামটা প্রচলন থাকে সেটি আর হবে না। এখন সিঙ্গাপুরে যেখানে যাওয়ার পর আমাদের অন্য শ্রমিকদের উপরে তারা সতর্ক হয়ে পড়বে। আমরা এই সুযোগটুকু যখন আমাদের না দিতে পারি সেখানে আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আগের থেকে সতর্ক থাকলে এই ঘটনাগুলো ঘটবে না। আমি শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি মনে করি আমাদের অন্যান্য ডিপার্টমেন্টগুলো আমাদের তারাও তাদেরকে এইভাবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং বিদেশে আমাদের যে মিশনগুলো আছে তারাও সরকারকে সতর্ক করে একটা ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেবে। এটাই হয়তো স্বাভাবিক একটা। তো এমনিতেই আমরা যেটি দেখেছি যে এর আগে কয়েকটি শিশু নির্যাতনের ঘটনা দেখেছি।
এমনি আরেকটি নির্মম নির্যাতনের ঘটনা আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ায়, হারুন নামে একজন কিশোর, তাকে একই রকম ভাবে তার শরীরে বাতাস ঢুকিয়ে তার উপর নির্যাতন চালানো হয়েছে। দেখেন, আমাদের সমাজে একটা নিষ্ঠুরতার মধ্যে আমরা বসবাস করছি। মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ গুলো কোথায় চলে যাচ্ছে আমার মাথায় কাজ করে না। নৈতিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ বলে সামাজিক কোন কিছুর বালাই নেই এখন। সমাজের মানুষগুলোর মধ্যে নৃশংসতা, নিষ্ঠুরতা অনেক বেশি। এই নিষ্ঠুরতা এবং নৃশংসতার কারণ তিনটি কারণ আমাকে যেটি মনে হয়, যে সমাজের সবার মধ্যে একটা অসম প্রতিযোগিতা, যে অতি অল্প সময় আমি হিউজ সম্পদের মালিক হয়ে পড়বো যে কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে, হ্যাঁ তেন যে কোনো প্রক্রিয়া হোক না কেন। এই যে একটা অশুভ লক্ষণ, এটি একটি বিষয়। নিশ্চিত হলো সুস্থ ধারার সংস্কৃতি এবং বিনিময়ের আমাদের এখানে ব্যবস্থা নেই। এর পরের অংশটি দেখরা আকাশ সংস্কৃতির অবাধ একটা বিচরণের ক্ষেত্রে আমরা যেরকম দেখি নৃশংসতা, নিষ্ঠুরতা এর প্রকাশ মানুষের মধ্যে প্রবেশ করে থাকে। সামাজিক যদি আপনি দেখেন ন্যায় বিচার এবং প্রক্রিয়া না তৈরি হয়, তখন সংকটগুলো বাড়তে থাকে। আমাদের সমাজকে যদি আমরা একটা নির্দিষ্ট জায়গায় আনতে হয়, তখন সামাজিক নিরাপত্তা সৃষ্টি করতে হবে, আইনের শাসনের জায়গায় সরকারকে কঠোর একটা অবস্থান থাকতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনাল মধ্যে দিয়ে এই ধরনের বিচার প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে, যাতে করে এই ধরনের ঘটনা এরপরে আর কেউ ঘটাতে সাহস না পান। তারপরে সামাজিক মৌলিক অবক্ষয় জায়গাগুলো কি কারণে এই আমার মৌলিক অবক্ষয়গুলো তৈরি হচ্ছে, সেই অবক্ষয়গুলো রোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সেটাই প্রত্যাশা করব। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। যেমন আছেন চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন গ্রামীণফোন আজকের সংবাদপত্রের সঙ্গে, তেমনি ভবিষ্যতেও থাকবেন সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো